নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের সামনে এক অন্যরকম গল্প নিয়ে এসেছি, যা আপনাদের মন ছুঁয়ে যাবে, আপনাদের ভাবাবে। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। আপনাদের ভালোবাসাই আমার চালিকা শক্তি, তাই অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, গল্পের একদম শেষ পর্যায়ে আমি আপনাদের আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ নাম্বারটি পেতে হলে আপনাকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে। আজকের গল্প আমার প্রাক্তন শিক্ষকের জামাই। শিক্ষকের জামাই কেন আমাকে ডেকেছিলেন? পুরনো সম্পর্কের রেশ ধরে আসা এক নতুন যাওয়া। আমার জীবনে এমন কিছু মোড় এসেছে যা আমি কখনো কল্পনাও করিনি। সেই মোড়গুলো আমাকে নিয়ে গেছে এমন এক পথে, যে পথে আলো আধারের খেলা, যেখানে আনন্দ আর ভয় একাকার। আমার এই গল্পটা সেই সময়ের, যখন আমি সদ্য কলেজ পাশ করে কর্মজীবনে প্রবেশ করেছি। তখন আমি আমার প্রিয় শিক্ষিকা শ্রীমতী রাধারানী মুখার্জির বাড়িতে পড়াতে যেতাম। রাধারানীদি আমার খুব প্রিয় ছিলেন। তিনি আমাকে নিজের ছেলের মতোই দেখতেন। তার একমাত্র মেয়ে ঈশিকা আমার থেকে কয়েক বছরের ছোট ছিল। ঈশিতার পড়াশোনা দেখাই ছিল আমার কাজ। রাধারানীদির স্বামী অরিন্দম বাবু একজন স্বনামধন্য অধ্যাপক ছিলেন। তার পাণ্ডিত্য, তার জ্ঞানের গভীরতা আমাকে মুগ্ধ করত। যদিও তার সাথে আমার খুব বেশি কথা হতো না, তবুও তার ব্যক্তিত্বের প্রতি আমি এক ধরনের শ্রদ্ধা অনুভব করতাম। ঈশিতার বিয়ে হয়ে যাওয়ার পর রাধারানীদির বাড়িতে আমার যাওয়া একটু কমে গিয়েছিল। ঈশিতার বিয়ে হয়েছিল এক ধনী পরিবারের ছেলে তন্ময়ের সাথে। তন্ময়কে আমি একবার দেখেছিলাম। দেখে মনে হয়েছিল বেশ শান্তশিষ্ট এবং ভদ্র ছেলে। একদিন হঠাৎ করে আমার ফোনে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনটা ধরে আমি কেবল হ্যালো বলতে পেরেছিলাম। অপর প্রান্ত থেকে ভেসে আসে এক পরিচিত অথচ অচেনা কণ্ঠস্বর। হ্যালো রিয়া। আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করি, হ্যাঁ বলছি, আপনি কে? আমি তন্ময়, ঈশিতার বর। অরিন্দম বাবুর জামাই? আমার প্রাক্তন শিক্ষকের জামাই? কেন ফোন করেছেন তিনি? আমি মনে মনে একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। ঈশিতার সাথে আমার ছোটবেলার সম্পর্ক, দিদির বাড়ির পরিবেশ, সব যেন এক লহমায় চোখের সামনে ভেসে ওঠে। আপনি আপনি আমাকে কি জন্য ফোন করেছেন? আমার গলাটা কেমন যেন একটু কেঁপে গেল। আসলে একটা জরুরি কথা ছিল। কাল বিকেলে একবার দেখা করতে পারবে? তন্ময়ের গলার স্বরে একটা অস্বাভাবিকতা ছিল, যা আমি ঠিক ধরতে পারছিলাম না। দেখা? কোথায়? আমাদের বাড়ির কাছেই একটা কফি শপ আছে, ক্যাফে ডেল। তুমি আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। কথাটা বলে ফোনটা কেটে দেয় তন্ময়। আমি হতবম্ব হয়ে ফোনটা হাতে নিয়ে বসে থাকি। কেন দেখা করতে চেয়েছেন তিনি? ঈশিতার সাথে আমার সম্পর্ক তো ভালোই ছিল। তাহলে কি অন্য কোনো কারণ? মনে হাজারো প্রশ্ন ভিড় করে আসে। তবে একটা জিনিস আমি অনুভব করছিলাম, তার গলার স্বরে এমন কিছু ছিল যা আমাকে টানছিল, এক ধরনের অস্বস্তিকর টান। পরদিন বিকেল, আমি ক্যাফে ডেলে গিয়ে দেখি তন্ময় একটা টেবিলে বসে অপেক্ষা করছেন। আমি কাছে যেতেই তিনি উঠে দাঁড়ালেন। তার মুখটা দেখে মনে হলো তিনি কিছুটা উত্তেজিত। এসো, বসো। আমি তার সামনে বসলাম। চারপাশটা কেমন যেন ভারী মনে হচ্ছিল। কি বলবেন বলেছিলেন? আমি সরাসরি প্রশ্ন করি। তন্ময় আমার চোখের দিকে সরাসরি তাকালেন। তার চোখে গভীর এক আকুতি, এক অজানা যন্ত্রণা। রিয়া, আমি জানি এটা বলা উচিত নয়, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। কি সহ্য করতে পারছেন না? আমি আরও অবাক হয়ে যাই। ঈশিতা আমাকে ভালোবাসে না, অথবা বাসে না আর। তার কথাগুলো যেন ভেঙে ভেঙে আসছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। ঈশিতা, যে সবসময় হাসি খুশি থাকত, যে কিনা ভালোবাসার এক মূর্ত প্রতীক ছিল, সে কাউকে ভালোবাসে না? এটা কি করে সম্ভব? মানে, আপনি কি বলতে চাইছেন? মানে হলো, আমি ওকে বোঝাতে পারছি না। ও আমাকে পাত্তা দেয় না, সবসময় অন্য মনস্ক থাকে। মাঝে মাঝে মনে হয় ও অন্য কারো কথা ভাবে। এই কথাগুলো বলতে বলতে তন্ময়ের চোখ জলে ভরে ওঠে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এই কথাগুলো আমাকে বলছেন কেন। আমি তো ঈশিতার বন্ধু ছিলাম, তার বরের সাথে আমার এত গভীর কি সম্পর্ক? কিন্তু আমি কি করতে পারি? তুমি তুমি ঈশিতার খুব ভালো বন্ধু ছিলে, তুমি ওকে বোঝাতে পারবে। তুমি কি একটু কথা বলবে ওর সাথে? ওকে বোঝানোর চেষ্টা করবে? তন্ময়ের চোখে তখনও জল। তার মুখের দিকে তাকিয়ে আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল, এমন এক অসহায়ত্ব, এমন এক আকুতি, যা আমাকে ছুঁয়ে গেল। তার এই অবস্থা দেখে আমার মনে পড়ল রাধারানীদির এক সময়ের কথা। তিনি প্রায়ই বলতেন তন্ময় খুব সংবেদনশীল। আমি চেষ্টা করতে পারি, কিন্তু আমি কি করে কথা বলবো? তুমি যেভাবে পারো শুধু ওকে বুঝিয়ে দাও যে ভালোবাসার মানে কি,
ভালোবাসতে শেখা কত জরুরি। আমি হ্যাঁ বলে মাথা নাড়লাম। মনে মনে ভাবলাম, এই দায়িত্ব কি আমার নেওয়া ঠিক হচ্ছে? তবে তন্ময়ের চোখের জল আর মুখের আকুতি দেখে আমি না বলতে পারলাম না। এরপর আমরা আরও কিছুক্ষণ নানা প্রসঙ্গে কথা বললাম। আমি তার কিছু পুরনো দিনের কথা জানতে পারলাম তার জীবনেও কিছু বিষাদ আছে। তার মনটা যেন আরও বেশি করে আমার কাছে খুলে যাচ্ছিল। এই প্রথম আমি তার ব্যক্তিত্বের অন্য এক দিক দেখলাম, যা আমাকে মুগ্ধ করল। তার গলার স্বর, তার কথা বলার ভঙ্গি, সব কিছুতে একটা আকর্ষণ ছিল, যা আমাকে চুম্বকের মতো টানছিল। কফি শপ থেকে বের হওয়ার পর আমার মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হলো। তন্ময়ের চোখের জল, তার আকুতি, তার মনের ভেতরের যন্ত্রণা, এসব আমাকে ভাবাচ্ছিল। তার প্রতি আমার মনে একটা সহানুভূতির জন্ম নিল। তবে তার চেয়েও বড় যে অনুভূতিটা আমাকে আচ্ছন্ন করছিল, সেটা হলো এক ধরনের নিষিদ্ধ আকর্ষণ। তার সেই গভীর চাহনি, তার কণ্ঠস্বরের অনুরণন আমার শরীরের লোমকূপগুলোকে জাগিয়ে তুলছিল। এটা কি শুধুই সহানুভূতি, নাকি অন্য কিছু? আমি নিজেকে প্রশ্ন করি। সেই দিনের পর থেকে তন্ময়ের সাথে আমার প্রায়ই কথা হতে লাগলো। প্রথমে ফোনে, পরে তার মেসেজ। সে প্রায়ই আমার সাথে তার মনের কথা বলতো। ঈশিতার সাথে তার সম্পর্কের টানাপোড়েন, তার একাকিত্ব, এসব নিয়ে সে আমার সাথে আলোচনা করত। আর আমি যেন অনিচ্ছাকৃতভাবেই তার জীবনে এক নির্ভরতার জায়গা হয়ে উঠছিলাম। তার প্রতিটি কথায়, তার প্রতিটি বার্তার উত্তরে আমি নিজের অজান্তেই জড়িয়ে পড়ছিলাম। এক সন্ধ্যায় তন্ময় আমাকে ফোন করে জানায় যে ঈশিতা তাদের বাড়িতে নেই, বাবার বাড়ি গেছে। সে খুব একা বোধ করছে। আমার কি একবার তার সাথে দেখা করা সম্ভব? আমি প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিলাম। রাধারানী দিয়ের জামাই, ঈশিতার স্বামী, কিন্তু তার গলার স্বরে এমন একটা অবসাদ ছিল যে আমি না বলতে পারলাম না। আমি তার বাসায় গেলাম। নিয়ন আলোয় আলোকিত রাস্তা পার হয়ে যখন তার অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়ালাম, আমার বুকের ভেতরটা ধুকপুক পড়ছিল। দরজা খুলে তন্ময় যখন আমাকে ভেতরে ডাকলো, আমার মনে হলো আমি যেন অন্য কোনো জগতে প্রবেশ করছি। ঘরে ঢুকতেই তিনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি তার অনেক দিনের চেনা। তার চোখে মুখে এক অদ্ভুত হাসি। এসো রিয়া, আজ তুমি এসেছো, আমার খুব ভালো লাগছে। ঘরটা খুব সুন্দর করে সাজানো, নরম আলো, হালকা মিউজিক, সবকিছু মিলিয়ে একটা রোমান্টিক পরিবেশ। আমি বসে পড়তেই সে আমার পাশে এসে বসল। ঈশিতা আজ নেই, তাই ভাবলাম একটু তোমার সাথে সময় কাটাই। তার গলার স্বরটা কেমন যেন অন্যরকম শোনালো। আমি কিছু বলার আগেই সে আমার হাতটা ধরল। তার হাতের স্পর্শে আমার শরীর জুড়ে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল। এই নিষিদ্ধ আকর্ষণ আমি অস্বীকার করতে পারলাম না। তন্ময়, আমি ফিসফিস করে বললাম। রিয়া, আমি আর পারছি না। এই একাকিত্ব, এই দূরত্ব, আমি শুধু তোমাকেই অনুভব করতে পারছি। তার চোখে মুখে এক তীব্র কামনা, এক গভীর আবেগ। আমার শরীর যেন কাঁপতে শুরু করলো। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। এই মুহূর্তটা, এই নিষিদ্ধ মুহূর্তটা আমাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে? আমাদের মধ্যে এক নীরব যুদ্ধ চলছিল। একদিকে যুক্তিবোধ, অন্যদিকে প্রবল আবেগ। আমি জানি এটা ভুল, সম্পূর্ণ ভুল, কিন্তু তার স্পর্শ, তার উষ্ণতা আমাকে ক্রমশ গ্রাস করছিল। আমাদের ঠোঁট একে অপরের খুব কাছে চলে এলো। চলবে বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ হচ্ছে। এই টান টান উত্তেজনার মুহূর্তে কি হলো তা জানার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আপনাদের কি মনে হয়, আমাদের এই অসমাপ্ত কাহিনী কি অন্যদিকে মোড় নেবে, নাকি ভালোবেসে এই নিষিদ্ধ আকর্ষণকে, সব ভয়কে জয় করে এগিয়ে যাবে? আপনাদের মতামত কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্বিতীয় পর্বে এই গল্পটি সম্পূর্ণ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের ইমো নাম্বারটি পরের পর্বে দেব।